ডিএনএ টেস্টের ফলাফল না আসায় অভিভাবকদের ক্ষোভ, মাইলস্টোনে প্রবেশে বাধা, বিমান চলার শব্দে আটকে উঠছেন শিক্ষার্থীরা। নিচতলায় ক্লাস এখানে তো উড়ে যাইতে মনে হয় অনেকেরই মনে হয় যে যদি ভেঙে পড়ে। এখন এটা বিমান দুর্ঘটনায় দগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে এবার ভারতীয় চিকিৎসকরা, সন্ধ্যায় আসছেন চীনা বিশেষজ্ঞরা। মাইলস্টোনে হতাহতদের সহায়তা দেবে সরকার, নিহত 2 শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা, স্বজন হারাদের পাশে থাকবে বিএনপি। তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কে পাহাড় ধস, আটকা পড়ে সড়কে সাজেকের 4 শতাধিক পর্যটক, 11 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। এবং ফরিদপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জনের মৃত্যু। এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে ঝরল 2 যাত্রীর প্রাণ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। মাইলস্টোন স্কুলের সামনে সন্তানদের জন্য এখনো মায়ের আহাজারি। কবে পাবেন প্রিয় সন্তানের লাশ, সেজন্য এখন শুধু অশ্রুসিক্ত অপেক্ষা। তবে অজ্ঞাত লাশ শনাক্তে ডিএনএ নমুনা নেয়ার পরও রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় ক্ষোভ জানান তারা। এদিকে এখনও আতঙ্ক কাটেনি মাইলস্টোনের শিক্ষার্থীদের। বিমানের শব্দেই আটকে উঠছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে বিদ্যালয়টি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার। এম এ আজিমের রিপোর্ট। আমার ফ্যামিলির এদেরকে ঢুকতে দেন, আমি আপনাদের সাথে আর কথা বলার মতোই নাই ভাই, আমি আর নাই ভাই। 3 দিনেও সন্তানের সন্ধান না পাওয়ায় মাইলস্টোন স্কুলের গেটে এ আহাজারি বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ উম্মে আফিয়া মরিয়মের মায়ের। ঘটনাস্থলে গিয়ে মেয়ের স্মৃতিচিহ্নটুকু আরেকবার দেখার জোর আকুতি তার। তবে ঢুকতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে সবাই। অজ্ঞাত লাশ শনাক্তে ডিএনএ নমুনা নেয়ার পরেও রিপোর্ট নিয়ে বিলম্বকে গাফুলতি হিসেবে দেখছেন তারা। 1 সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন। 1 সপ্তাহ রিপোর্ট দিতে লাগে, এইটা কি কোন দেশের নিয়মে আছে আপনাদের মনে হয়? উত্তপ্ত পরিস্থিতিতে নিখোঁজ মরিয়মের স্বজনদের বিদ্যালয়টিতে ঢুকতে দেয় পুলিশ। আসছে শিক্ষার্থীরাও। ঘোষণা এসেছে রোববার থেকে ক্লাস চালুর। তবে মানসিক অবস্থা ঠিক হওয়ার আগেই ক্লাসে ফেরা সম্ভব না বলছেন তারা। আগে যে বিমান দেখলে হতো আনন্দ, তার শব্দ এখন শুধুই আতঙ্ক তাদের জন্য। একটা বিমান দুর্ঘটনার পরে আমাদের স্কুলে তারপরে আমার একটু ভয় লাগতে শুরু করছে। আমি একটু এখন ভয় পাই বিমান গেলে। কেন তারা এই এরিয়ার মধ্যে, এত স্টুডেন্টের মধ্যে কেন তাদের এই টেকনিক্যাল ইস্যু প্লেন নিয়ে কেন তাদের ফ্লাই করতে হবে? তখন তো সবার মধ্যে একটা আতঙ্ক থাকবে, কারণ একবার তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে। তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে, অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে, একজন এক কথা বলতেছে। অভিভাবক সহ স্থানীয়রা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার দাবিও তুলেছেন। বড় পরিমাপের শিক্ষা প্রতিষ্ঠান, এটার উপর যে এই ধরনের উড়োজাহাজ কিংবা ফাইটার প্লেন যেটাই হোক, এটা আসা যাওয়াটাকে সমীচীন মনে করছি না। আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতি এত নিরাপদ থাকবে না, কাজে এটা কঠিন একটা পদক্ষেপ নিয়ে তারপরে শিশুদেরকে এখানে রাখতে হবে। এখনো মর্গে শনাক্ত করা সম্ভব হয়নি 6 লাশ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 164 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। তুহিন, বিক্ষুব্ধ অভিভাবকরা কলেজ থেকে বের হয়েছেন কিনা, আর শিক্ষার্থীদের ঘোষিত শান্তি মিছিলের বিষয়ে যদি জানাতেন। জি, আপনাকে ধন্যবাদ জেসিকা। এই মুহূর্তে আমি রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে, যেখানে কিন্তু আজ থেকে 4 দিন আগে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনা স্থানে আমি আজকে দেখছি যে আসলে চতুর্থ দিনেও কিন্তু আমার পিছনে যদি একটু দেখাই যে আসলে চতুর্থ দিনেও কিন্তু বিভিন্ন মানুষ আসলে জড়ো হয়েছেন। আসলে দুর্ঘটনা স্থানটি তারা দেখতে এসেছেন। আজকে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে আসলে প্রতিনিয়তই আসলে যারা উৎসুক জনতা আসছেন তারা কিন্তু এখানে
আসেন এবং এসে দুর্ঘটনা স্থানটি দেখার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতা আজও আমরা দেখছি, কিন্তু সাধারণ মানুষগুলো এসে তারা দুর্ঘটনার স্থানটি দেখার চেষ্টা করছেন। একই সাথে বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছি যে এখানে মৃত্যুর সংখ্যা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছিল সেই বিষয়টি কিন্তু এখন অনেকটাই শান্ত অবস্থায় কিন্তু রয়েছে। কোনো ধরনের আন্দোলন অথবা কোনো দাবি দেওয়া নিয়ে আসলে অর্থাৎ রাস্তায় কিন্তু বিশৃঙ্খলা এখন নেই। তবে যে বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে লাশ গুম করার যে একটি গুজব তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মাইলস্টোন কলেজের যে অধ্যক্ষ এবং তার সাথে কিন্তু কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেটি আমরা জানি যে আসলে তাদের শিক্ষার্থী কতজন ওই সময় উপস্থিত ছিলেন এবং কাদেরকে পাওয়া গিয়েছেন এবং কারা এখন পর্যন্ত মিসিং রয়েছে, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছেন, পাশাপাশি যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু একটি তদন্ত টিম গঠন করেছেন এবং তারা কিন্তু সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে রাজধানীর সিএমএস হাসপাতালে যে কিছু খণ্ডিত মরদেহ অর্থাৎ পোড়া মরদেহ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তাদের ডিএনএ টেস্ট করে তারপরে তাদেরকে শনাক্ত করার যে বিষয়টি, যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি কিন্তু চলমান রয়েছে। আমরা জানি যে এরই মধ্যে 6 জন কিন্তু 5 জন পরিবার সদস্যরা তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং সিআইডিতে তারা তাদের যে ডিএনএ সেই ডিএনএ এর জন্য তারা ডিএনএ টেস্টের স্যাম্পল তারা কিন্তু সেখানে জমা দিয়েছে। তাহলে হয়তো আমরা নিশ্চিত করা যাবে যে আসলে যাদের মরদেহ সিএমএস এ রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা কিন্তু সম্ভব হবে। সেই কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত খুব দ্রুততার সহিত চলছে। তবে এখন আমরা যেটি দেখছি যে আসলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা বিষয়টি কিন্তু কাজ করছেন বিষয়টি নিয়ে এবং তারা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা বের হয়ে গেছেন এবং যেটি তারা বলে গেছেন যে আসলে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কিছুক্ষণ পরে এখানে স্থানীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদে তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। একই সাথে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়ার পাশাপাশি যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কাজ করছেন। তবে যেটি বলা হয়েছে যে খুব শিগগিরই আসলে কতজন শিক্ষার্থী এবং অথবা তাদের অভিভাবক অথবা এখানে কর্মচারী কারা মিসিং রয়েছেন অর্থাৎ কাদেরকে পাওয়া যাচ্ছে না এবং এই ঘটনায় কতজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এই বিষয়গুলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ খুব শিগগিরই তাদের যে তদন্ত টিম গঠন করা হয়েছে তারা সেই বিষয়টি নিয়ে কিন্তু জোরালো কাজ করছেন এবং তারা খুব শিগগিরই এই বিষয়টি নিয়ে কিন্তু জাতির সামনে কিন্তু তারা স্পষ্ট করতে পারবেন। কারণ এই বিষয়টি একেবারেই স্বচ্ছতার সহিত করা সম্ভব, কারণ ওই সময়টিতে আসলে কতজন শিক্ষার্থী ক্লাস করছিলেন এবং তারা কতজন বাড়ি গিয়েছেন, যেহেতু সবারই এখানে রেজিস্টার রয়েছে সেক্ষেত্রে আসলে এটি নিরূপণ করা একেবারেই স্বাভাবিক বিষয় এবং এটি খুব স্বাভাবিকভাবেই আসলে এটি নিশ্চিত করা যাবে, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এখানে যারা এই তদন্ত টিমে রয়েছেন। তবে সব মিলে বলা যায় যে আসলে এখানে পরিস্থিতিটা কিন্তু এখনো থমথমে এবং সবার মধ্যে যে আসলে এই একটা শোক সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যারা এখানে এসছেন তাদের মধ্যেও কিন্তু যে একটি শোকের যে ছায়া সেটি কিন্তু এখানে আমরা দেখেছি এবং পুরো পরিবেশটাই কিন্তু একদম থমথমে, কারণ একই জায়গায় ছোট ছোট বাচ্চারা যেখানে খেলছিলেন সেখানেই বিমান আশ্রয় পড়ার কারণে কতগুলো প্রাণ ঝরে গেল সেই বিষয়টা নিয়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু দেখেছি আসলে সবার চোখে। তুহিন, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও যুক্ত হব। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৫ জনের মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন পরিচালক। এদিকে সিঙ্গাপুরের চিকিৎসকদের পর সকালে দগ্ধদের সেবা দিতে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক দলে যোগ দেন ৩ সদস্যের ভারতীয় বিশেষ মেডিকেল টিম। বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় তারা। এদিকে আহতদের চিকিৎসায় সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা ৫ সদস্যের বার্ন বিশেষজ্ঞ দল। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ ৫৭ জন রাজধানীর ৯টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন অন্তত 15 জন। এই দুর্ঘটনায় 33 জন নিহত এবং আহত হন 163 জন। অবস্থার উন্নতি হওয়ায় এরই মধ্যে চিকিৎসাধীন থাকা 13 জনকে রিলিজ দিয়েছেন চিকিৎসকরা। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, আহতদের পরিস্থিতি কি আর বিদেশি বিশেষজ্ঞরা কি বলছেন? জেসিকা, যেমনটি জানেন, আমরা গতকাল যেমনটি জেনেছি জাতীয় বার্ন ইউনিটে কিন্তু 45 জন আহত চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আজ দুপুর 1:50 মাহতাব রহমান নামের 7ম শ্রেণীর ইংরেজি ভার্সনের এক শিক্ষার্থী মারা গিয়েছেন। এখন এই মুহূর্তে কিন্তু 44 জনের চিকিৎসা এই জায়গায় চলছে। একই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন সহ মোট 56 জন আহত কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা চিকিৎসার বিষয়টি যেমনটি জানি, সকালে কিন্তু ভারতের যে প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন এবং তারা আহতদেরকে দেখেছেন এবং এই বার্ন ইউনিটের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে তারা নানা পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে আজ সন্ধ্যায় কিন্তু চীন থেকে একটি দল কিন্তু বিশেষজ্ঞদের দল কিন্তু দেশে আসার কথা। তারাও কিন্তু এই আহতদের দেখতে আসবেন এবং তাদের অবস্থা দেখে কিন্তু সমন্বয় করে তাদের উন্নত চিকিৎসার জন্য কিন্তু সম্মিলিতভাবে কাজ করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে 44 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 8 থেকে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে তাদের চিকিৎসা চলছে এবং মাহতাব রহমান, যিনি এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী, তিনি কিন্তু আইসিইউতে ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ। জেসিকা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। উত্তরা যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। মাইলস্টোনে হতাহতদের পরিবারের যে কোনো প্রয়োজনে বিএনপি পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে উত্তরায় একই পরিবারে নিহত 3 শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। এ সময় সমবেদনা জানান স্বজনহারা পরিবারের সদস্যদের। সাইফুর রহমানের সহায়তা আরও জানাচ্ছেন আপন অপু। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় রাজধানীর উত্তরার তারারটেকের একই পরিবারের 3 শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের। বৃহস্পতিবার সকালে উত্তরার তারারটেকে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় পারিবারিক কবরস্থানে দাফন করা শিক্ষার্থীদের কবর জিয়ারত করেন তিনি। পরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন এবং স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হবে। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এ সময় মির্জা ফখরুল বলেন, মাইলস্টোনে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি। যে ব্যথা তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। জাতির ভবিষ্যৎ শিশুদের এমন নির্মম মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দায়িত্বরতদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। শিশুর চলে যাওয়ার মতো কষ্টের ব্যাপার আর কিছু নাই। পরে দলের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে দোয়া করেন। আপন অপু, দেশ টিভি, ঢাকা। এনসিপি এমন কোনো উন্নয়ন চায় না যেখানে তৃণমূল জনগণ বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্রে
উন্নয়নের সুফল পায় বললেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিতাস গ্যাসের সুফল থেকে স্থানীয়দের বঞ্চিত হওয়া প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। এর আগে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে বেলা 11টায় ঢাকা সিলেট মহাসড়কের কাউতলি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে পৌর মুক্ত মঞ্চে সমাবেশে অংশ নেন তারা। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। বাংলাদেশের সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সাংবিধানিক প্রক্রিয়ায় সমন্বিত স্বতন্ত্র স্বাধীন নিয়োগ সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ করা হবে। দীর্ঘ 11 ঘন্টা পর পাহাড় ধসে বন্ধ হওয়া সাজেকের সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে আটকা পড়া পর্যটকরা সাজেক ছেড়ে গেছেন। দুপুর 3টার দিকে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা মিলে সড়ক থেকে মাটি সরিয়ে নেন। এর আগে মঙ্গলবার রাতে প্রবল বর্ষণে ভোরে সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড় ধস হয়। এতে পর্যটক সহ দুই পাশের স্থানীয়রাও আটকা পড়েন। সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুলাল চাকমা জানিয়েছেন, সড়ক থেকে মাটি সরিয়ে ফেলায় ফিরে গেছেন পর্যটকরা। স্বাভাবিক হয়েছে সাধারণ যান চলাচলও। ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 12 জন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ফরিদপুর সদরের ঢাকা খুলনা মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। আহত হন 8 থেকে 10 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ভোরে মাদারীপুরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কভার্ড ভ্যান, বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। পদ্মা রেল স্টেশন সংলগ্ন কুতুবপুর সীমানা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এনসিপির পদযাত্রার সবশেষ পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির হামজা। হামজা, পদযাত্রার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন, কি বলছেন নেতাকর্মীরা? আসলে আমি এখন আছি হবিগঞ্জ সার্কিট হাউসে। এখানে কিছুক্ষণ আগেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখন লাঞ্চ করবেন। লাঞ্চের শেষেই কিন্তু আসলে হবিগঞ্জ পৌর মাঠ প্রাঙ্গণে তাদের যেই পদযাত্রা যেই নেতাকর্মীরা জড়ো হবেন এবং সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে তাদের যে সমাবেশ স্থল, যেখানে আসলে হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলের সামনে তাদেরকে মঞ্চ তৈরি হয়েছে, সেখানে আসলে তারা বক্তব্য দেবেন এবং এরপর কিন্তু আসলে তারা যাবেন। আমি একটু আপনাকে জানাতে চাই, আজকে সকালে কিন্তু তারা ব্রাহ্মণবাড়িয়ায় ছিলেন। সেখান থেকে আসলে তারা দুপুর 2টার দিকে রওনা হয়েছিলেন। দুপুর 2টা থেকে কিছুক্ষণ আগে মাত্র এসে হবিগঞ্জে পৌঁছেছেন এবং হবিগঞ্জে পৌর মাঠ প্রাঙ্গণে যখন তারা যাবেন, সেখানে কিন্তু যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং সেখান থেকে আসলে তারা যাবেন। যদি একটু জানাতে চাই, এখানে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু তারা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনা করেছেন। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্যের যেই নাজেহাল যে অবস্থা প্রত্যেকটা জেলা সদর হাসপাতালগুলোর এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর, সেখানে কিন্তু তারা এই বিষয়গুলো সরকারের যেই গাফিলতির বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং সেখানে কঠোর সমালোচনা করেছেন এবং এখানেও কিন্তু আসলে তারা এসেছেন এবং বিকেল তারা যদি বলছেন যে 5:30 থেকে 6টার দিকে কিন্তু তারা তাদের যেই সাইফুর রহমান টাউন হলে তাদের যেই সমাবেশ, সেখানে তারা বক্তব্য দেবেন এবং এরপরে কিন্তু পরবর্তী তাদের যেই কর্মসূচি রয়েছে সুনামগঞ্জে, সেখানে তারা চলে যাবেন। তো আমরা এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। আমি এখন তারা লাঞ্চে রয়েছেন, লাঞ্চ শেষে তারা তাদের যেই পদযাত্রা সেটি শুরু করবেন। জেসিকা।
গাজীপুরের কোনাবাড়িতে সরকার পতনের এক দফা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি কোনাবাড়ি এলাকায় অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তার উপস্থিতিতে শুরু হয় উদ্ধার অভিযান। তদারকি করছেন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাসুদ পারভেজ। ৫ আগস্ট সরকার বিরোধী স্লোগান দেওয়ার সময় পুলিশ হৃদয়কে আটকের পর গুলি করে হত্যা করে। ঘটনায় জড়িত কনস্টেবল আকরাম হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা ৫ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম হত্যাসহ ৫ মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। চিন্ময়ের পক্ষ থেকে আদালতে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল। জামিন শুনানিকে কেন্দ্র করে এদিন আদালতের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় আসামি মোহসেন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পিবিআই। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, ২০২৩ সালের নরসিংদী শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যান আসামি মোহসেন মিয়া সহ আরও ২ জন। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে মারা যান হারুনুর রশিদ খান। পরে পালিয়ে দুবাই চলে যায় আসামি মোহসেন। গত ২০ জুলাই ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনে পুলিশ। সোমবার আদালতে সোপর্দ করলে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোহসেন। যে ৩ জন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তার মধ্যে যে নেতৃত্ব দেয় মহসিন মিয়া, তাকে আমরা ইন্টারপোলের সহায়তায় এই দুবাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছি এবং সে আদালতে 164 CRPC মোতাবেক জবানবন্দি দিয়েছে এবং নিজেকে সম্পৃক্ত করে তিনি জবানবন্দি দেন। তার সাথে যে বাকি 2 জন শুটার হিসেবে তার নেতৃত্বে যায়, তাদের নাম সহ অন্যান্য কারা কীভাবে সহযোগিতা করছে এই হত্যাকাণ্ডে, প্ল্যানিং কিভাবে হয়েছে, এই বিষয়গুলো বর্ণনা করে তিনি জবানবন্দি দিয়েছেন। কুড়িগ্রামের রোমারিতে জমি নিয়ে বিরোধীর জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে উপজেলার ভুন্দুরচর এলাকায় এই ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত 15 থেকে 20 জন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নুরুল আমিন, বলু মিয়া ও ফুলবাবু। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় শাহজাহান মিয়া ও রাজু মিয়া 2 পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও হয়েছে। বৃহস্পতিবার শাহজাহান মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে সেচ দিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন মারা যান। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অযৌক্তিকভাবে কয়লার মূল্য কমিয়ে বড়পুকুরিয়া কয়লা খনিকে ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে খনির শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল 11টায় কয়লা খনি এলাকায় এই কর্মসূচি হয়। শ্রমিকরা বলেন, খনি বন্ধের চক্রান্ত বন্ধ করতে হবে। তাদের দাবি, পিডিবির কাছে প্রতি টন কয়লা $176 পরিবর্তে মাত্র $104 বিক্রি বন্ধ করতে হবে। একই সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অন্য বিভাগের লোকবল দিয়ে পরিচালনাও বন্ধ করতে হবে। দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শিক্ষক সংকট নিরসন সহ 7 দফা দাবিতে অনির্দিষ্টকালে শাটডাউনের মধ্যে বিক্ষোভ করেছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বস্ত্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কুশপুত্তলিকা দাহ করেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি করে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায় 19 বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন করে আসলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শিক্ষক ও জনবল নিয়োগ, সংশোধিত নিয়োগ বিধি অনুমোদন, নির্ধারিত সময়সূচিতে ক্লাস, পরীক্ষা ও ফলাফল প্রকাশ সহ 7 দফা দাবি জানান তারা। দাবি আদায় না হলে শিগগিরই কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। বুটেক্সের কোনো কাম দাবি মানার নামে বারবার আমাদেরকে মূলা ঝরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যৌক্তিক দাবিগুলা শিক্ষক সংকট নিরসন চাই এবং অবশ্যই বাজেট দুর্নীতিটা দূর করতে হবে। একজন ল্যাব অপারেটর সে যদি একজন প্রিন্সিপাল হয় আর আমরা বিএসসি পড়তেছি, এটা কখনোই মানানসই না। যতগুলো ক্যাম্পাস চলতেছে পর্যাপ্ত পরিমাণে আমরা শিক্ষক পাচ্ছি না। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বুধবার থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে তিনি এ কথা বলেন। চরমনায় পীর বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে। তিনি আরও বলেন, এখন দেশ সংস্কার, দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দরকার। অনেকে ব্যক্তি স্বার্থে এর বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। দৃশ্যমান বিচার, এরপরে পিআর পদ্ধতি জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যেগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না। জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে, তারপর স্ত্রীর নামে বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ গ্রহণ, এরপর লাপাত্তা স্বামী। যোগাযোগ করলে দেয়া হচ্ছে হুমকি ধামকি। এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়ার বটতৈল এলাকায় হতদরিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুনের সঙ্গে, যা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে স্বামীর প্রাণ নাশের হুমকিতে দিশেহারা সাথী ও তার পরিবার। নাহিদ হাসান, তিতাসী রিপোর্ট। কুষ্টিয়ার বটতৈল এলাকার হতদরিদ্র আফিল উদ্দিনের মেয়ে সাথী খাতুন। বছর 10 আগে তাকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন কুমারখালী এলাকার মিরাজুল ইসলাম। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রী সাথীর নামে বিভিন্ন এনজিও থেকে স্বামী মিরাজুল তুলতে থাকেন লাখ লাখ টাকার ঋণ। এভাবেই বিভিন্ন সময় কয়েকটি এনজিও থেকে স্ত্রী সাথী খাতুনকে দিয়ে প্রায় 20 লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় মিরাজুল। ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায় সাথী খাতুন স্বামী মিরাজুলের সাথে যোগাযোগ করলে দেয়া হয় প্রাণনাশের হুমকি ধামকি। আমাকে ভয় দিত যে লোন না তুললে তোকে মেরে ফেলবো, এই করবো সে করবো, মানে সব মিলাই আমি ভয়েই করতাম এগুলা। পরিচিত লোকেদের কাছে বলে ওকে গুলি করে মেরে দেবো। আনুমানিক 18-20 লক্ষ টাকা মতো লোন আছে। এই লোনের টাকাটা ও নিজেই ব্যবহার করছে। এ নিয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র সাথী খাতুনের পরিবারও। 6 মাসের ছুটি 1 বছর 1.5 বছর থাকি অনেক দায়িক দিনা হয়। যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আবার ওই ব্যাংক লোন টোন করি মেয়েকে ওই লোনের ইয়েতে ফেলাই দিয়ে বিদেশ যায়। সবকিছু আমরা বেশি কিনে দিয়েছি, আমরা তো আর এই দিনাগুলো তো শোধ দিতে পারবো না। এনজিও কর্তৃপক্ষ বলছে স্বামী মিরাজুলের জিম্মায় স্ত্রী সাথী খাতুনের নামে ঋণ দিয়েছেন তারা। এর দায় সাথী খাতুনকেই নিতে হবে।
আর ঋণটা মূলত সাথীর নামে, ওনার নিজের নামে ছিল। প্রতিষ্ঠানের কাছে যে মূল সদস্য তার নামেই আইন আশ্রয় নেওয়া যাবে। আইনজীবীরা বলছেন সাথী খাতুনের সাথে তার স্বামী মিরাজুল যা করেছে তা প্রতারণার শামিল। আদালতের দ্বারস্থ হলে পেতে পারে ন্যায় বিচার। ওনার স্বামী ওনার সাথে একটা প্রতারণা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে চাচ্ছে। আইনের কাছে আসলে অবশ্যই সে যথাযথভাবে আইনের ন্যায় বিচার সে পাবে। আর পুলিশ বলছে এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। অভিযোগ প্রাপ্ত হওয়ার পরে আমরা এসআই কার্তিকের কাছে তদন্ত ভার অর্পণ করেছি, সে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত মিরাজুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশের তথ্য মতে স্ত্রী সাথী খাতুন ছাড়াও বেশ কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিও মিরাজুল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ হযরত শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোর 6:30টার দিকে চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। বুধবার বাদ এশা মাইজ ভান্ডার শরীফ শাহী ময়দানে তার জানাজা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজায় শরিক হওয়ার জন্য আশেকানে মাইজ ভান্ডারি বিভিন্ন কমিটির লোকজন দরবার শরীফে জড়ো হন। জানাজা শেষে মাইজ ভান্ডার শরীফের বাগে হোসাইনিতে বাবার পাশে সমাহিত করা হয় তাকে। নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় পিরোজপুরের নেসারাবাদে একটি সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেটিকে ভেঙে ফেলতে হয়েছে। উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের উপর সেতুটি ভেঙে ফেলেছে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ। তবে সংস্থাটি কাজ শুরুর আগেই মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই ধসে পড়ে বৃষ্টি। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্যছবি তারা জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রিস্টানপাড়া থেকে মাদ্রা বাজার সড়কে নির্মাণাধীন সেতুর এই করুণ পরিণতি। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ ধসে পড়ে বৃষ্টি। পরে এলজিডি সেতুটির ত্রুটিপূর্ণ ছাদ ভেঙে ফেলার কাজ শুরু করে। 2021 সালের ডিসেম্বরে প্রায় 5 কোটি 73 লাখ টাকায় দুটি গার্ডার ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স ইফতি ইটিসিএল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন। গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই ঢালাই দেওয়া হয় ব্রিজের ছাদ। কিছুদিনের মধ্যেই সেই ঢালাইয়ে দেখা দেয় বড় ধরনের ত্রুটি। স্থানীয়দের আপত্তিতে এলজিডি তদন্ত করে ভাঙার সিদ্ধান্ত নেয়। এখন তো এরা ভাঙতে আসছে, কিন্তু এর আগে ডাব্বি গেছে, স্ল্যাব এক সাইড দিয়ে ডাব্বি গেছে। এটা ডাব যে আরো প্রায় 7-8 মাস আগে, এই কালকের পড়ে যাওয়ার পর থেকে সবাই জানছে যে ব্রিজ বানাইয়ে লোক ওরা মাত্র কোনো লাইন নেই, আগেই ভাঙ্গে পড়ছে। তার দেখি অনেকদিন ধরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আর আপনার এই ব্রিজটা গতকাল কাজ করে কাজ অবস্থায় ভেঙে পড়ছে। পোলাপান কোনো স্কুলে যাওয়া আসা করতে না, আমাদের একটা বাজার আমরা সকাল বিকাল ডেলি আমার 2-3 বার আসা যাওয়া পরে, কিন্তু আমরা চলাচল করতে পারতেছি না। মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় কাজ বাস্তবায়নে অসুবিধা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ওটা হচ্ছে আপনার ওরা গার্ডারটা করে নাই, ওটা তো ইনভার্টেড গার্ডার ব্রিজ, স্ল্যাবটা করিয়া রেখে গেছে, গার্ডারটা আর করে নাই, না করে এরকম ফেলাই রেখে গেছে। আমরা ঠিকাদারকে অনেকবার চিঠি দিচ্ছি ওটা করার জন্য, তো ওটা লিখে পাঠানোর পরে এর অফিস থেকে টিম আইসে ওটা আসলে ভাঙার জন্য তারা অনুমোদন দিতে, সেই হিসাবে আমরা ওই ঠিকাদারকে চিঠি দিচ্ছি, তারা এখন ভেঙে ফেলছে। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিডি কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। তাতে রডমট খুব কম দিয়েছে, সিমেন্ট টিমিট 8-10টা গ্রামে লোক বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কষ্ট করতে আছে। এটা তো কন্ট্রাক্টরের ভুলের কারণে ভেঙে পড়ছে, এটা তো ঠিক মতন কাজ করে না দিকে তো ভেঙে পড়ছে। আস্তে আস্তে দেখি ওই মাথাতে ভেঙে পড়ছে, সব বসে গিয়ে পরে ডব করে পড়ে গেল। আমরা আইসি দেখেছি হলো ভাঙাচোরা, তোয়ালেতে ভাঙা। পিরোজপুরের সরকারি টাকায় নির্মিত সেতুর এমন করুণ পরিণতি শুধু নির্মাণ ত্রুটি নয়, এটি স্পষ্ট করে বড় ধরনের দুর্নীতির চিত্র। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন ঠিকাদার মিরাজুল ইসলাম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।